ত্রয়ী কিছু না বলে চুপ করে আছে দেখে সুপ্ত বলে ওঠে। 30 মিনিট বাদে রুমে খাবার পাঠাচ্ছি, শাওয়ার নিয়ে নাও। তারপর কক্ষ থেকে বের হয়ে যায় সুপ্ত। রুম থেকে বেরিয়ে এতক্ষণ ধরে রাখা শান্ত স্বভাব উবে গিয়ে মুখমণ্ডলে কঠোর হয়ে আসে তার। দ্রুত লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে এসে পৌঁছায় সে। পুরো জায়গায় চোখ বুলিয়ে বেলাকে দেখতে না পেরে মিসেস সুধৃতকে উদ্দেশ্য করে বলে ওঠে। মা, বেলাকে ডাকুন শীঘ্রই। ছেলের কণ্ঠস্বর তার মুখভঙ্গি দেখে মিসেস সুধৃত কিছু জিজ্ঞাসা না করেই বেলাকে ডেকে আনে। সুপ্ত তাকে ডাকছে ভেবে প্রথমে খুশি হলেও সুপ্তের মুখভঙ্গি দেখে ভয়ে গ্রাস করে বেলাকে। কাজিনদের মধ্যে সবচেয়ে রাগী হলো সুপ্ত। সবসময় রাহাতকে দেখা যায় না, সবসময় রাখতে দেখা যায় না তাকে, তবে যখন রাগান্বিত হয় তখন সকলেই বেশ আতঙ্কে থাকে। সুপ্ত বেলাকে দেখেই সোজা সাপটা প্রশ্ন করে। তুই ত্রয়ীকে কি বলেছিস? বেলা ভীতু চোখে সুপ্তর পানে তাকিয়ে রয়, মুখে কিছু বলবে না। সুপ্ত ফের বলে, তাড়াতাড়ি আনসার দে বেয়াদব। সুপ্তের হুঙ্কার পূর্ণ আওয়াজে কেঁপে ওঠে বেলা। কিছু না বলে চুপ করে রয়, শুধু তার মৌনতা দেখে সুপ্ত ক্ষিপ্ততা নিয়েই বলে, এটাই বলেছিস তো আমি তোকে আর তুই আমাকে ভালোবাসিস? সুপ্তের চিৎকার মিহি তন্দা বর্ণ সকলে এসেছে ড্রয়িং রুমে, ভিড় জমায়। মিনি আর বর্ণ সুপ্তের চাচাতো ভাই বোন, জয়েন্ট ফ্যামিলি হওয়ায় ওরা সকলে মিলে এই বাড়িতেই থাকে। চেঁচামেচি শুনে বেলার মা সুপ্তের একমাত্র ফুপি এসেও হাজির হয়। মেয়ের ওপর সুপ্তকে চেঁচামেচি করতে দেখে মেয়েকে আগলে নিয়ে বলেন, এই কথা দেখো আমার মেয়েটাকে কিভাবে ভয় পেয়ে আছে। তুই 2 দিন আগে করে বউ নিয়ে আসা মেয়েটার জন্য বেলাকে এভাবে বকছিস? শুনে সুপ্তের রাগ উষ্ণ হয়ে ওঠে। ফুপির কটাক্ষপূর্ণ কথা আর বেলার নেকামো দেখেই পিত্তি জ্বলে ওঠে তার। সে বলে ওঠে, আপনার মেয়ে যখন আমার নামে আজে বাজে বলে আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলল, তখন যদি আপনি মেয়েকে শাসন করতেন তবে আজকে সবার সামনে ওকে এভাবে অপমানিত হতে হতো না। আর কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন আপনি? ত্রয়ী আমার স্ত্রী, ওর নাম এই বাড়িতে সম্মানের সাথে নেওয়া হবে। সুপ্তের ক্ষিপ্ততাপূর্ণ আওয়াজ বেলার মা মনিকা বেশ অসন্তুষ্ট হলেন। সুপ্তে বেলার উদ্দেশ্যেই বলে ওঠে। সুপ্তের মুখে সোজা সাপটা এমন কথা শুনে বেলা অবাক হয়ে তাকায়। সাথে সাথে সকলে অবাক হয়ে সুপ্তের মুখ পানে চায়। বেলা কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, কিছুদিন আগে অবধিও তো তুমি ত্রয়ীকে চিনতে না, মামির পছন্দে বিয়ে করেছো ওকে, আর আজকে ওর জন্য আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? সুপ্ত এবার বেলার দিকে শান্ত চোখে চায়, কণ্ঠ খুবই শান্ত করে বলে ওঠে, তোর কি মনে হয় ত্রয়ী শুধুই আমার মায়ের পছন্দ করা মেয়ে? ওই ওয়াশরুম থেকে গোসল সেরেই বেরিয়েছে মাত্র। পরনে কামলা রঙের জর্জের শাড়ি, গোল্ডেন কালারের ব্লাউজ, বিস্তর কোনোই অবধি, চুল তোয়ালে পেঁচানো। ত্রয়ী যেই চুলে হাত দেবে তখনই দরজায় নক করে কেউ। ত্রয়ীকে জানতে চাইলে মিনির গলার আওয়াজ ভেসে আসে। ত্রয়ী দরজা খুলে দিতেই ঘরে প্রবেশ করে সে। হাতে ট্রেতে খাবার সাজানো। ত্রয়ী ওর হাতে খাবার দেখে কিছুটা ইতস্ত বোধ করে। মিনি ট্রে সহ খাবার বিছানায় রাখতে রাখতে বলে, আচ্ছা ভাবি, বেলাপু তোমায় কি বলেছিল বলো তো, যার জন্য সুপ্ত ভাইয়াকে অনেক দিন পর এভাবে রাখতে দেখলাম? ত্রয়ী মিনির কথা শুনে কিছুটা আন্দাজ করে বলে, নিচে কিছু হয়েছে মিনি? কিছু করেছেন উনি? মিনি দাঁড়িয়ে কোমরে এক হাত রেখে তারপর বলে, সুপ্ত ভাই রেগে বোম হয়েছিল, বেলাপুকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছে। তুমি বেলাপুর কথা একদম বিশ্বাস করো না, ভাইয়ার কাছ থেকে রিজেক্ট হওয়ার পর থেকে মনে ক্ষোভ পুষে রেখেছে, তাই হয়তো তোমায় উল্টোপাল্টা কিছু বলেছে। ভাবি জানো তোমাকে কী সব বলেছে? তার জন্য ভাইয়া বেলাপুকে বাড়ি থেকে চলে যেতে অবধি বলেছে। আমি তো জাস্ট শকড। অপরাহ্নে সোনালি রোদ্দুর গায়ে মাখিয়ে ছুটে চলেছে সুপ্তর গাড়ি। পাশের ফ্রন্ট সিটে চুপচাপ বসে আছে ত্রয়ী। লম্বা চুলগুলো ডান সাইড করে সামনে এনে রাখা, কানে ছোট্ট একটা স্টোনের ইয়াররিং, কপালে সেই ছোট্ট কালো টিপ। মাঝে মাঝে আর চোখে সুপ্তকে খেয়াল করছে সে। সুপুরুষ গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছে, চোখে একটা সানগ্লাস, পরনে সাদা রঙের শার্ট, নেভি ব্লু জিন্স, হাতে কালো রঙের বেল্টের ঘড়ি, গায়ের ফর্সা রঙে আরও ফুটে উঠেছে। সুপ্তর দিকে একবার তাকিয়ে নিজের হাত দুটো দেখে ত্রয়ী। সুপ্তর হাত থেকে এক শেড কালো গায়ের রং ওর। সুপ্ত এবার
ডানে তাকিয়ে ত্রয়ীর পানে চায়। স্নিগ্ধতায় ঘেরা রমণী নিজের হাতের দিকে ঠোঁট উল্টে তাকিয়ে আছে। ব্রোজোড়া কুঁচকে আসে তার। সুপ্ত খেয়াল করে মাঝে মাঝে রোদ এসে ত্রয়ীর ওপর পড়তেই নাকফুল আর গলার থাকা স্বর্ণের চেন চিকচিক করছে। ত্রয়ী হঠাৎ সুপ্তর পানে তাকাতেই দৃষ্টি সরায় সুপ্ত। গম্ভীর হয়ে আবার মনোযোগ দেয় গাড়ি চালানোয়। ত্রয়ী ভ্রু কুঁচকে ভাবে সুপ্ত তাকে এড়িয়ে গেল। কৌতূহল মনে ভেতরে পুষে না রেখেই ত্রয়ী প্রশ্ন করে বসে, আপনি কি আমাকে ইগনোর করছেন? এমন কেন মনে হচ্ছে তোমার? ত্রয়ীর প্রশ্নে হেতু বুঝতে না পেরে সুপ্ত পাল্টা প্রশ্ন করে। ত্রয়ী জানালার বাইরে দৃষ্টি রেখে বলে, এমনি। সুপ্ত আর চোখে ত্রয়ীকে দেখে ভ্রু কুঁচকে বলে, তুমি কি এখন এটা একসেপ্ট করছো যে আমি চলন্ত গাড়ি থামিয়ে তোমার দিকে মনোযোগ দিই? সুপ্ত কথাখানা বলতে বলতে গাড়ি থামায়। তৎক্ষণাৎ সুপ্তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় ত্রয়ী। সুপ্ত উত্তরের আশায় ত্রয়ীর পানে নিষ্পলক তাকিয়ে আছে। ত্রয়ী এভাবে সুপ্তকে গাড়ি থামাতে দেখে বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে, আমি তো এমন কিছু বলিনি, গাড়ি কেন থামালেন আপনি? ত্রয়ীর মুখে বিস্ময়ের আভা ছড়িয়েছে ইতিমধ্যে। সুপ্ত গাড়ি থেকে দরজা খুলে নামলে ত্রয়ী ফের প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন আপনি? বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। খালি হাতে গেলে আপনার নিশ্চয়ই সুনাম হবে না বধূ সাহেবা। সুপ্তের কথায় ত্রয়ী আশেপাশে তাকিয়ে দেখে বাজারের মাঝে গাড়ি থামিয়েছে সুপ্ত চলে যেতেই ত্রয়ী ফট করে মনে পড়ে তারা যে যাচ্ছে তা তো বাড়িতে খবরই দেওয়া হয়নি। দ্রুত ফোন করে মায়ের নাম্বারে কল দেয় ত্রয়ী। সেকেন্ড 5 পর ফোন রিসিভ করে ত্রয়ীর মা। ত্রয়ী কিছু বলার আগেই তার উচ্ছ্বাসিত কণ্ঠে ভেসে আসে, তোরা নাকি আসছিস? হ্যাঁ, কিন্তু তোমাকে কে বললো? কে আর বলবে, জামাই বলছে। তো কত দূর তোরা? এই তো বাজারে। ঠিক আছে, আয়। ত্রয়ী ফোন রেখে দেখে সুপ্ত চলে এসেছে। সুপ্ত গাড়ি স্টার্ট দিলে ফের মৌনতা বজায় রাখে দুজনে। গোধূলি লগ্নের নবদাম্পত্যের গন্তব্যে পৌঁছায়। ত্রয়ীর বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করতেই ত্রয়ীর ছোট বোন তোহা দৌড়ে আসে। চেঁচিয়ে বাড়ি মাথায় করে জানায় যে বাড়ির মেয়ে পৌঁছেছে। ত্রয়ীর মাকে দেখে সুপ্ত শান্ত স্বরে সালাম দেয়। ভদ্রমহিলা সালামের উত্তর দিয়ে ঘরে প্রবেশ করতে আহ্বান জানায় সুপ্তকে। ত্রয়ী আশেপাশে তাকিয়ে বাবার সন্ধান করে। মাকে জিজ্ঞাসা করতেই জানে মেহরান সাহেব বাজারে গিয়েছেন। ত্রয়ী বাড়ির পুকুর ঘাটে গিয়ে দাঁড়ায়। শান বাঁধানো পুকুর পরে বসে পানিতে পা ডুবিয়েছে ত্রয়ী। লম্বা একটা শ্বাস নিয়ে অনুভব করে বিশুদ্ধ বাতাস নাসারন্ধ্রে বেয়ে হৃস্পন্দনে পৌঁছে মনকে করে তুলেছে শান্ত সতেজ। ত্রয়ী পুকুরের পানে তাকিয়ে দেখে মধ্যভাগে গুটিয়ে কয়েক সাদা শাপলা ফুটে রয়েছে। শাপলা ভোর বেলায় ফুটে এবং বেলা গড়াতেই ঝিমিয়ে যায়, তাই ফুলগুলো ঝিমিয়ে অবস্থায় রয়েছে। অনেকদিন পর গ্রামের পরিবেশে এসে ত্রয়ীর অশান্ত হৃদয় প্রফুল্লতায় ভরে ওঠে। গালে এক হাত দিয়ে বসে নেত্র বন্ধন করে চারপাশের পাখিদের কিচিরমিচির শ্রবণ করে সে। তবে তার এই কার্যের ব্যাঘাত ঘটে তোহার কণ্ঠস্বরে। ত্রুহা এসে জানায় মা ডাকছে তাকে। অগত্যা ত্রয়ীকে পুকুর পাড় ত্যাগ করে বাড়ির দিকে পা বাড়াতে হয়। চাঁদনি রাত, জ্যোৎস্নায় আলোকিত গ্রাম অঞ্চল। বিদ্যুৎ না থাকায় সুপ্ত বারান্দায় বসেছিল। এর কারণ ত্রয়ীর মাকে কি লজ্জা। মেয়ের জামাই প্রথমবার বেড়াতে আসলো আর তাতে ঠিক মতো সুযোগ সুবিধা দিতে পারছে না। সুপ্ত ধনী পরিবারের ছেলে, এসবে হয়তো একদমই অভ্যস্ত নয়, কিন্তু ত্রয়ীর মায়ের ভাবনায় ভুল প্রমাণ করে সুপ্ত বলে ওঠে, আপনারা জান্নাতে থাকেন মা। কি সুন্দর চাঁদের আলো মিশ্রিত রাতের কোলাহল মুক্ত পরিবেশ, একদম উপভোগ্য। সুপ্তর কথায় হাত ছেড়ে বাঁচেন ত্রয়ীর মা। তারপর ঘরে চোখ বুলিয়ে ত্রয়ীকে খুঁজেন। মেয়েটা কোথায় গেল ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করেন তিনি। ত্রয়ীদের বাড়ি সেমি পাকা, ওপরে টিনের চাল দেওয়া। বাড়ির সামনে অনেকখানি জায়গা জুড়ে ওঠান। ধানের মৌসুমে ধান শুকানো হয় ওখানে। বাড়ির পেছনে মাঝারি আকারের পুকুর রয়েছে। পুকুরের পাড়ে সুপারি গাছ লাগানো। সুপ্ত বসে বসে পূর্ণ চন্দ্র উপভোগ করছিল। তখনই তার মনে হলো পাশে তার
বউ না থাকায় তার জ্যোৎস্নার রাত তেমন উপভোগ্য হচ্ছে না। অনেকক্ষণ যাবৎ ত্রয়ীকে দেখছে না সে। তখনই তোহা এসে তার পাশে দূরত্ব রেখে বসে পড়ে। তোহা এবার ক্লাস 5-এ পড়ে। গোলগাল চেহারার মিষ্টি বাচ্চা, চেহারা অনেকটা ত্রয়ীর মতো দেখতে। সুপ্ত ওকে প্রশ্ন করে। বোন কোথায় তোমার? সুপ্তর প্রশ্ন শুনে তোহা প্রথমে মুখ লুকিয়ে হাসে। সে মুখ লুকিয়ে হাসলেও সুপ্তর চোখে পড়ে সেটা। তোহা হাসি থামিয়ে বলে। এই রাতে? সুপ্তের বিস্ময়সূচক প্রশ্নে তোহার উত্তর বেশ তাড়াতাড়ি দেয়, বলে ওঠে। সুপ্ত 10 বর্ষী তোহার কথার কৌতূহল নিয়ে শোনে। তোহা তারপর ত্রয়ীর কোন দিকে গেছে জেনে পা বাড়ায় সেদিকে। গ্রামের মেঠোপথে একা একা বাড়ির উদ্দেশ্যে হাঁটছে ত্রয়ী। জ্যোৎস্নায় ডুবে থাকা এই সবুজ প্রান্তর, মেঠোপথ সবই ত্রয়ীর চেনা। ছোটবেলায় খেলার ছলে কত দৌড়েছে এই পথে। আশেপাশে তাকিয়ে হাঁটছে ত্রয়ী। এখান থেকে সোজা 3 মিনিট হাঁটলেই ওদের বাড়ি। মৃদু বাতাসে ত্রয়ীর নীল ওড়না উঠছে, হাঁটার তালে তালে হেলে দুলে উঠছে লম্বা বেনুনি। বেশ প্রফুল্ল মনে হাঁটছিল ত্রয়ী। আচমকায় পেছন থেকে পুরুষালী আওয়াজে চমকে উঠে সে। পেছন ফিরে তাকাতেই 3টে বখাটে টাইপের ছেলেকে দেখে ঢোক গিলে ত্রয়ী। সুন্দরী রমণী, কই যাওয়া হচ্ছে শুনি? আমরাও আসি সাথে। মন্তব্য অশ্লীল ইঙ্গিতে ত্রয়ীর দিকে তাকাতেই রাগে আর সূক্ষ্ম ভয়ে ফের ঢোক গিলে ত্রয়ী। তবে চোখ মুখ শক্ত করে তাকিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে। যদি জিভ দিয়ে ভালো কথা উচ্চারণ করতে না পারিস সেটা কেটে ফেলিস। কোথা থেকে আসছিস তোরা? আমার গ্রামের দুর্গন্ধ ছড়াচ্ছিস? ত্রয়ীর মুখে এমন অপমানসূচক শব্দ শুনে ছেলেগুলো ত্রয়ীর দিকে তেড়ে আসে। একজন উচ্চস্বরে বলে ওঠে। কি বললি তুই? আয়, তোকে মজা দেখাচ্ছি। ছেলেগুলোর মাঝে একজন যখন ত্রয়ীর দিকে হাত বাড়ায় তখনই শক্তপোক্ত একটা হাত জ্বর বসায় তার গালে। আচমকা এমন হওয়ায় চমকে পাশে তাকায় ত্রয়ী। বলিষ্ঠ একখানা হাত আঁকড়ে ধরে তাকে। শুভ্র শার্ট পরিহিত যুবকটি যে সুপ্ত তাতে তার সন্দেহ নেই। ত্রয়ী তার দিকে ভালো করে তাকিয়ে খেয়াল করে ডান হাতে মশালের ন্যায় কিছু তার, যার ফলে বেশ উজ্জ্বল হয়ে উঠেছে চারপাশ। সুপ্ত অচেনা 3 জনের উদ্দেশ্যে বলে ওঠে। কি বলছিলি? মজা দেখাবি? ট্রাই নাও ইফ ইউ ডেয়ার। গালে চড় খাওয়া ছেলেটা রাগে ফুঁসেই বলে ওঠে। বাকি 3 জনও রেগে তাকিয়ে আছে ওদের দিকে। এর আগেও অনেক রাত বিরাতে গ্রামে ঘুরেছে ত্রয়ী, তবে এমন পরিস্থিতির সম্মুখীন এই প্রথম হলো। সুপ্ত মুঠোয়বন্দি হাত শক্ত করে ধরে। ছেলেগুলোর মাঝে একজন এগিয়ে আসতেই মশালের আগুন লাগিয়ে দেয় ছেলেটার শার্টে। বাকিরা এ দেখে ভয়ে পিছিয়ে যায়। যে ছেলেটার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে সে এতক্ষণে দৌড়ে পালিয়ে গেছে। বাকি 2টো ছেলে সুপ্তর দিকে তাকায়। জ্বলন্ত আগুনের আলোয় তার শক্ত চেহারার অগ্নিদৃষ্টি ছেলে দুটোকে অন্তর আত্মা কাঁপিয়ে তুলে। আচমকা দৌড় দিয়ে পালায় বখাটেগুলো। ত্রয়ীর দিকে খেয়াল নেই, ত্রয়ীর সেদিকে খেয়াল নেই। সে নিষ্পলক তাকিয়ে দেখছে সুপ্তকে। সেই রাগান্বিত অগ্নিদৃষ্টি তার মনে তোলপাড় শুরু করেছে। সুপ্ত এবার সামনে থেকে দৃষ্টি সরিয়ে ত্রয়ীর দিকে তাকায়, কিন্তু ত্রয়ী একবার চোখ না সরিয়ে সোজা দৃষ্টি রেখে সুপ্তর চোখে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বেশ দ্রুতই হচ্ছে তার। সুপ্ত ত্রয়ীর চোখে চোখ রেখেই বলে ওঠে। একটা কথা মনে রেখো ত্রয়ী, যত বাজে পরিস্থিতিতেই থাকো না কেন নিজের গলার জোর আর কথার তেজটা বজায় রেখো। সেই সমস্যা তাড়াতাড়ি সলভ হোক আর না হোক অপর পক্ষ বিভ্রান্ত হবেই। আর তোমাকে এই কথা মনে রাখতেই হবে, কেননা তুমি এমন একজনের স্ত্রী যার জন্য তোমায় পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে। যদি সত্যই আমাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় তবে আমাকে বিপদ থেকে রক্ষা করা বন্ধ করে দিন। কেননা আমি এমনটা করলে অভ্যস্ত হয়ে যাব আর আমি নিজেকে বিপদ থেকে রক্ষা করার দক্ষতা হারাবো। আমার মনে হবে এটাই যে করেই হোক আপনি আসছেনই আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। তবে বাস্তবতা সত্য এটাই যে আমি যখন বিপদে পড়বো তখন আপনি থাকবেন না আমাকে বাঁচানোর জন্য। সুপ্তর দিকে তাকিয়ে এক নাগারে নিজের মতবাদ ব্যক্ত করে ত্রয়ী। সুপ্ত পকেটে এক হাত পুরে তার দিকেই তাকিয়ে। তাকে দেখে মনে হচ্ছে ত্রয়ীর মুখ থেকে উচ্চারিত প্রতিটা শব্দ সে মনোযোগ দিয়ে শ্রবণ করেছে।
ঠোঁটের কোণে এক টুকরো হাসি বজায় রেখেছে সুপ্ত। ত্রয়ীর পানে তাকিয়ে রয়েছে সুপ্ত। সুপ্তর এরূপ তাকানো দেখে ত্রয়ী না চাইতেও বিভ্রান্তিতে পড়ে। সুপ্তকে পাশ কাটিয়ে সামনে এগোতে এগোতে বলে, আসুন। আই ডোন্ট নো তুমি এটা খেয়াল করেছো কিনা, তবে এই প্রথম আমার সাথে কথা বলার সময় তোমার কথা আটকেছে। চলতে চলতে পেছন ফিরে তাকায় ত্রয়ী। সুপ্ত এগোতে এগোতে উক্ত বাক্যটি বলেছে। ত্রয়ী মৌন হয়েই হাঁটতে থাকে, তবে শব্দ ভেসে আসে পেছন থেকে। কেন এমনটা হয়েছে জানতে চাও ত্রয়ী? কেননা তুমি নিজের অজান্তেই একটা মিথ্যে কথা বলেছো। মিথ্যে বলেছে? নিজেই নিজেকে প্রশ্ন করে ত্রয়ী। নিজের বলা কথাগুলো এবার মনে মনে আওড়ায় ত্রয়ী। কই না তো, সে তো একদম মিথ্যে বলেনি। তাহলে সুপ্ত কেন বলছে সে মিথ্যে বলেছে? ত্রয়ী কঠিন চোখে পেছনে তাকিয়ে সুপ্তর পানে তাকায়। শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি আপনাকে একদম মিথ্যা কথা বলিনি, শুধু আমাকে বিব্রত করবেন না সুপ্ত। হোয়াট ইউ সে? তুমি যখনই বিপদে পড়বে তখন সব সময় আমি থাকবো না বাঁচানোর জন্য? কিন্তু সত্য এটাই ম্যাডাম, যখনই তুমি বিপদে পড়বে, তোমাকে বিপদ স্পর্শ করার আগে আমি সে স্থানে উপস্থিত হব। তোমার বাহুতে হাত রেখে তোমাকে আগলে ধরে আমি তোমার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকানো মানুষের নাশে উঠে পড়ে লাগবো। শুধু বিপদে আপনার সমস্ত ইগো সাইডে রেখে আমায় ডাকবেন বধূ সাহেবা। ত্রয়ী হাত মুঠো করে দাঁড়ায়। অন্যায় খামচে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়, কেননা সুপ্ত কথা বলতে বলতে তার নিকট চলে এসেছে অতি নিকটে। এতটা নিকটে চলে এসেছে যে লোকটার নিঃশ্বাস আশ্রে পড়ছে তার মুখশ্রীতে। সুপ্তের হাতে থাকা মশালের আগুন নিভতে চলেছে। নিভে যাওয়া আগুনের শেষ ঔজ্জ্বল্যে ত্রয়ী সুপ্তের গাঢ় চোখের মুগ্ধ চাহনি তার দিকেই নিষ্পলক তাকিয়ে থাকা নেত্রযুগলে অবলোকন করে নেয়। ত্রয়ীর হৃদয় বলে ওঠে, এই মুগ্ধতা বহুদিনের। আচমকা বাতাসের শো আগুনটুকুে নিভে দেয়। সুপ্ত চাঁদের আলোতে মায়াবী হয়ে ওঠা মুখশ্রীতে তাকিয়ে বলে ওঠে, আর তোমার মনও এটাই বলেছে, কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করে বিবেকের বার্তা শুনেছ। এটাই তোমার কণ্ঠস্বরে কম্পন সৃষ্টির কারণ। ত্রয়ী সুপ্তর চোখ থেকে দৃষ্টি সরায়, নিচের দিকে তাকিয়েই বলে ওঠে, যদি আপনাকে ইনফর্ম করার মতন পরিস্থিতিই না থাকে তবে হৃদয় দিয়ে ডেকো, কেননা তোমার হৃদয়ে আমার হৃদয়ে স্পর্শ করেছে বহু আগে। হৃদস্পর্শে প্রেম সমুদ্রের ডুবন্ত আমি আপনার ডাক শুনতে বাধ্য বধূ সাহেবা। ত্রয়ী আর একটাও শব্দ উচ্চারণ না করে দ্রুত বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। কিছুটা দূরত্বে স্থির সুপ্ত নিঃশব্দে হেসে ওঠে তাতে। হাতের লাকড়ি ফেলে সেও দ্রুত গতিতে পা বাড়ায়। জেলখানায় অন্ধকারচ্ছন্ন এক কুঠুরি। দু হাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে বসে আছে এক যুবক। অনেক উঁচুতে থাকা জানালা থেকে চাঁদের আলোয় আবছা আলোকিত হয়েছে কুঠুরি। কারাগারের কপট খোলার আওয়াজে মাথা তুলে যায় যুবকটি। দাড়ি গোঁফ, তার পুরো মুখ ঢাকা। বহুদিন চিরুনি না পড়ায় চুলগুলো অগোছালো হয়ে আছে। যুবকটি চোখ তুলে তাকাতেই এক মধ্যবয়স্ক ব্যক্তিকে দেখতে পায়। সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত ব্যক্তিটি বেশ প্রভাবশালী একজন, তার ভাবসাব দেখেই বোঝা যাচ্ছে। মধ্যবয়স্ক লোকটি যুবকটির সামনাসামনি এসে দাঁড়ায়। সোনার টুকরো ছেলের এই হাল দেখে কলেজায় মোচড় দিয়ে ওঠে তার। যুবকটির চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে লোকটি ছেলের এইভাবে তাকানো দেখেই বলে ওঠে, তুই চিন্তা করিস না যে তোর এই অবস্থার জন্য দায়ী। আমি ওই ব্যারিস্টারকে ছাড়ব না, ওর মান সম্মান আমি মাটিতে মিশিয়ে দিব। হঠাৎ যুবকটি হিংস্র হয়ে ওঠে। বসা থেকে উঠে দাঁড়িয়ে লোকটার
অর্থাৎ তার বাবার কলার ধরে বসে। আচমকা এমন হওয়ায় ঘাবড়ে যায় লোকটি। কলার থেকে ছেলের হিংস্র থাবা সরানোর চেষ্টায় অনবরত চালায় সে। যুবকটি ক্ষিপ্ত আওয়াজে বলে ওঠে, এই এক কথা 1 মাস ধরে বলছিস তুই, এখনো কিছু করতে পারছিস না। শুনেছি ওনাকে বিয়েও করে নিয়েছে, বিয়ে করে বউ নিয়ে সুখে দিন কাটাচ্ছি, আর আমি এখানে শক্ত রুটি খাচ্ছি আর খেটে খাচ্ছি। মধ্যবয়স্ক লোকটি তোতলাতে তোতলাতে বলে ওঠে, আমি ওর বউকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু তাতে কারোর কিছু হয়নি। তোর মূলত আমার বোঝা হয়ে গেছে, তুই শুধু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা কর। কথাটুকু শেষ করে যুবকটি লোকটির কলার ছেড়ে দেয়। নিজের ছেলে তাকে এইভাবে তুই তুকারি করে কথা বলছে, এটা লোকটার জন্য বেশ অপমানজনক। কিন্তু গত 2 মাস যাবৎ এই বদ্ধ কুঠুরিতে থেকে প্রায় উন্মাদ হয়ে গেছে তার ছেলে। তখনই জেলার সাহেবের আওয়াজ ভেসে আসে, স্যার, আপনার সময় শেষ, বেরিয়ে আসুন। লোকটি জেলারের দিকে একবার তাকিয়ে ভাবে ছেলে তার কলার ধরেছে এটা দেখেনি তো। তারপর বসে নিচ দিকে তাকিয়ে থাকা ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে কুটুর থেকে বেরিয়ে যায় লোকটি যাওয়ার 10 মিনিট বাদে খাবার দেওয়া হয়। যুবকটি এক টুকরো রুটি ছেড়ে মুখে দিতেই চোখ মুখ বিকৃতি করে থালা শুদ্ধ রুটি ছুঁড়ে মারে দেওয়ালে। স্টিলের থালার শব্দ তুলে ঝংকার দিয়ে ওঠে। যুবকটি মুখ দিয়ে বিড়বিড় করে বলে, শালা এক খাবার খেতে খেতে মুখ পচে গেছে। পরক্ষণে হাত শক্ত করে মুঠো করে ফেলে যুবকটি। যে করেই হোক তাকে এখান থেকে বেরোতে হবেই। জানালা দিয়ে সূর্যের রোশনি কক্ষে প্রবেশ করতে ঘুম পাতলা হয়ে আসে সুপ্তের। তখন কানে স্পষ্ট কর্ণগোচর হয় পাখিদের কিচিরমিচির। বাইরে শীতল বাতাস এসে সুপ্তের চোখ মুখে আছড়ে পড়ে। সুপ্ত চোখ মেলে ঘরের ভেতরে ত্রয়ীকে খোঁজে, নেই, ত্রয়ী ঘরে নেই। কিছুক্ষণ সেভাবে শুয়ে থেকে সুপ্ত বিছানা থেকে উঠে পড়ে। আজকে সকাল আর বাকি সকালগুলোর মাঝে অনেক আকাশ কুসুম তফাত। সুপ্ত ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোন হাতে নিয়ে বাইরে থেকে তোহার বিস্ময় মিশ্রিত কণ্ঠ কানে আসে সুপ্তের। সে ভ্রু কুচকে কান খাড়া করে শোনার চেষ্টা করে বাহিরে কি হচ্ছে। মা, তুমি দেখেছো আপনি কি রঙের শাড়ি পরে গেছে? রান্নাঘরের রাত ছিলেন ত্রয়ীর মা। তোহার কথায় কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, কি রং? বারান্দায় বসে আছে, তুমি নিচে গিয়ে দেখো। তোহার চোখ মুখের অবস্থা দেখে তোহাকে রান্নাঘরে রেখে তিনি নিজেই বারান্দা গিয়েই দাঁড়ান। বারান্দার এক কোনায় ঝুড়ির পাশে সাদা রঙের বাঙালি ধরনের শাড়ি পরিহিতা রমণী যে ত্রয়ী, এটা বুঝতে দেরি করেন না তিনি। রেগে মেগে এক প্রকার দৌড়ে মেয়ের কাছে এসে দাঁড়ান তিনি। খেকিয়ে বলে ওঠে, তুই সাদা শাড়ি কেন পরছিস? ঘরে তোর স্বামী আছে, ও নাক্কেলে তুই সাদা রঙের শাড়ি পরছস? তোর কি আর কোনো শাড়ি নাই? ত্রয়ী যেন মায়ের এই কথার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। ঝুড়িতে থাকা 4টে শাপলা ফুল থেকে দৃষ্টি সরিয়ে মায়ের পানে তাকায় ত্রয়ী। বেশ কিছুক্ষণ আগে গোসল করার দরুন চুল এখনো ভেজা ত্রয়ী, তাই চুল ছেড়ে রেখেছে। ক্ষণ বাদে বাদে 1 ফোঁটা 2 ফোঁটা করে জলও পড়ছে চুলের গোড়া থেকে। বারান্দায় পা ঝুলিয়ে বসেছিল ত্রয়ী উঠে দাঁড়িয়ে মার উদ্দেশ্যে বলে, আছে, তবে আমার আজ এই রঙের শাড়ি পরতে ইচ্ছে করছে। ত্রয়ীর এই জবাবে ত্রয়ীর মার মেজাজ আরও চটে যায়। পাড়াপড়শি দেখলে কি বলবে, সধবা মেয়ে বিধবার ন্যায় সাদা শাড়ি পরেছে। কিন্তু মেয়ের এরূপ ভাবনা নিয়ে ত্রয়ীর মাথা ঘামায় না। কিন্তু মায়ের এরূপ ভাবনাকে নিয়ে ত্রয়ী মাথা ঘামায় না। ঝুড়ি থেকে একটা শাপলা ফুল হাতে নিয়ে রুমের দিকে পা বাড়ায় সে। আজ ভোরবেলায় উঠে পুকুরে নেমে ফুলগুলো তুলেছিল ত্রয়ী। এক হাত সামনে ডাটা রেখে দিয়েছে ফুলগুলোর।
রুমে আসতেই দেখে সুপ্ত ঘুম থেকে উঠে গিয়েছে, চোখে মোবাইল নিবদ্ধ। নুপুরের আওয়াজ কানে আসতেই চোখ তুলে তাকায় সুপ্ত। হায়, চোখ তুলে তাকাতেই একবার দেখায় বোধহয় সব কিছু ভুল ছিল। সাদা শাড়ি পরিহিত রমণী, এক হাতে পুষ্পপোষ, শুভ্র পুষ্প, কোনো প্রসাধনীবিহীন মুখশ্রীতে সকালের শিশিরের ন্যায় স্নিগ্ধতা লেপ্টে। কপালের মধ্যস্থলে প্রথম দিনের মতো ছোট্ট লাল টিপ, চুলগুলো সোজা সিথি করে ছেড়ে রাখা, কানে সবুজ রঙের দুল। সুপ্ত মুগ্ধ হয়ে দেখে ত্রয়ীকে, যেন সদ্য পুষ্পিত কোনো শুভ্র ফুল। ত্রয়ীর হাতে সাদা শাপলা লক্ষ্য করেই সুপ্ত বলে ওঠে, সাদা শাপলা তোমার প্রিয় ফুল? ত্রয়ী হাতে থাকা ফুলের পানে তাকিয়ে স্মিত হাসে, তারপর বলে, প্রায় সব ফুলই আমার প্রিয়, বিশেষ করে সাদা ফুল। ত্রয়ীর চোখ তুলে সুপ্তর পানে চায়। সুপ্ত তার দিকেই তাকিয়ে রয়েছে, কেমন মোহাচ্ছন্ন সেই দৃষ্টি। ত্রয়ী স্বভাববশত সুপ্তকে পাল্টা প্রশ্ন করে, আর আপনার প্রিয় ফুল? সুপ্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে ত্রয়ীর পানে এগোয়। কাছাকাছি এসে ত্রয়ীর হাতে পুষ্প নিজ হাতে নিয়ে নেয় সুপ্ত। এতে ভ্রু কুঁচকে সুপ্তর দিকে তাকায় ত্রয়ী। সুপ্ত ত্রয়ীর কানের পিঠে সরু ডটার শাপলা গুজে দিতে দিতে মন্ত্রমুগ্ধর ন্যায় বলে ওঠে, ত্রয়ী মেহরোজ। গ্রামে আরও একদিনের মতো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ত্রয়ী ও সুপ্ত। সকাল সকাল বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। ঢাকা এসে জ্যামে আটকে পড়েছে দুজন। সুপ্ত বিরক্ত চোখে সামনে তাকিয়ে দেখছে জ্যাম ছাড়তে আর কতক্ষণ লাগতে পারে। ত্রয়ী আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মুখেও বিরক্তি লেপ্টে। এতক্ষণ ধরে জ্যামে কখনো আটকেই পড়েনি সে। হোস্টেল থেকে মেডিকেল কলেজ খুব একটা দূরে ছিল না। রিক্সা দিয়ে যাওয়ার সময় যতটুকু জ্যাম আটকে পড়েছিল, তবে হেঁটে হেঁটেই চলে যেত কলেজ অবধি। কিন্তু এখন সেটা সম্ভব নয়। আস্তে আস্তে জ্যাম ছাড়তে দেখে খুশি হয় সুপ্ত। তখনই হুট করে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে ত্রয়ী। ত্রয়ীর এহেন কাজে ওর দিকে বিস্মিত নয়নে তাকায় সুপ্ত। ততক্ষণ ত্রয়ী দৌড়ে ফুটপাত অবধি চলে এসেছে। মিনিটের মাঝে আবার দৌড়েও ফিরেও এসেছে, তবে সে সেখানে থাকা একা আসেনি। সুপ্ত ত্রয়ীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। সুপ্ত বিস্ফোরিত চোখে ত্রয়ীর দিকে চায়, ত্রয়ীকে বলে ওঠে, ওকে যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো, যাও। ত্রয়ী সুপ্তর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেন? আমি এসব পছন্দ করি না। আপনি পছন্দ করেন না সেটা আপনার ব্যাপার, আমি তো ওকে আমার সাথেই নিয়ে যাব। সুপ্ত কিছু বলতে যাবে তার আগেই ত্রয়ী বলে ওঠে, মনে দয়া মায়া রাখুন, ও এখানে বেশি দিন রাস্তায় থাকলে বাঁচবে না। এখনো বেশ ছোট, গাড়ি স্টার্ট দিন, জ্যাম ছেড়ে গেছে। সুপ্ত ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাড়িতে পৌঁছানোর আগ অবধি আর কিছু বলে না তারা। বিড়াল ছানাটা ডাকতে ডাকতে চুপ হয়ে গেছে। এখন ত্রয়ীর হাতের উষ্ণ আদরে চোখ বুজে ঘুমিয়ে পড়েছে। সেটা থেকে মুচকি হাসে ত্রয়ী। ছানাটা এক হাতে আগলে অপর হাতে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সে। দুদিন পর শ্বশুরবাড়িতে পৌঁছে দোতলা বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ত্রয়ী। তারপর গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকে। তারা যে এসে পৌঁছেছে তা এতক্ষণে বাড়ির ভেতরে সকলে জেনে গেছে। মিসেস সুদ্রিত রান্না করছিলেন। খুন্তি হাতেই চলে এসেছেন বাড়ির বড় বউকে আবার বাড়িতে স্বাগত জানাতে। শাশুড়ি দিকে হেসে সালাম করে ত্রয়ী। মিসেস সুদ্রিত নিজেও হেসে সালামের উত্তর দেয়। তারপর ত্রয়ীর হাতে দিকে নজর আসে ওনার। ত্রয়ী এতক্ষণ সুপ্তের সাথে গলাবাজি করলো, এবার মনে মনে শঙ্কিত, যদি শাশুড়ি মাও সুপ্তের ন্যায় বলে ওঠে ওনারও এসব পছন্দ নয়। কিন্তু ত্রয়ীর ভাবনাকে ভুল প্রমাণিত করে মিসেস সুদ্রিত বলে ওঠে, সুপ্ত তোমায় এটা আনতে দিল? আমরা কেউ ওর জন্য এসব পুষতে পারি না। ছোটবেলা বিড়াল ছানা ভয় পেত, তারপর বড় হয়ে পছন্দ করে না।
ত্রয়ী গোপনে স্বস্তির শ্বাস ফেলে। মিসেস সুদ্রিত বেশি কথা না বলে ত্রয়ীকে রুমে যেয়ে ফ্রেশ হতে বলে। ত্রয়ী দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করে সুপ্ত মায়ের সাথে কুশল বিনিময় শেষ করে ব্যস্তভাবে বেরিয়ে গেল। ত্রয়ী রুমে ঢুকে একটা বাক্সের মতো জিনিসে বিড়ালছানা রেখে রান্নাঘরে আসে। যেহেতু ক্যাটফুড নেই তাই বিড়ালছানাকে এখন ভাতই খেতে দিতে হবে। বিড়ালছানাকে খাইয়ে তারপর পড়তে বসবে ত্রয়ী। এই 2 দিন বই ধরা হয়নি একদম। পড়তে পড়তে দুপুর হয়ে আসে। দুপুর হয়ে আসছে। খাওয়ার জন্য নিচে আসে ত্রয়ী। তখনই দেখে বেলা এখনো এই বাড়িতেই আছে। খেতে খেতে সকলে আলাপ আলোচনা করছিল পরশু মিনিকে পাত্রপক্ষ দেখতে আসবে। যথারীতি আরেকটা কেস জেতার পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে আদালত থেকে বের হয় সুপ্ত। পরনে ইন করা সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোটটা হাতে ভাঁজে ঝুলিয়ে রাখা। মুখে সাফল্যের মৃদু হাসি নিয়ে সিঁড়ির ধাপ অতিক্রম করতে ব্যস্ত তার পা যুগল। হঠাৎ মেয়েলি স্বরে হাঁটার গতি কমায় সুপ্ত। সুপ্তর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিঝুম এসে সুপ্তের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে,